নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুন করে দেহলোপাটের চেষ্টা, অভিযুক্ত তিনজনেরই ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। রাতের অন্ধকারে একসাথে বিজেপি তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে বিজেপি নেত্রী, শুরু রাজনৈতিক চাপানোতর। এবার আসছে বিস্তারিত সংবাদে। নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের চেষ্টা, দেহলোপাটের চেষ্টা, অভিযুক্ত তিনজনেরই ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। 2020 সালের অগস্ট মাসে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা স্কুল ছাত্রী। 11ই অগস্ট থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। তদন্তে নেমে ছাত্রীর বাড়ি থেকে অনেকটা দূরে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে কিশোরীর পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়। মামলায় 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এদিন দোষী প্রমাণিত হওয়ায় 3 অভিযুক্তকেই ফাঁসির সাজা শোনালেন বিচারক। আদালতের রায়ে অত্যন্ত খুশি নাবালিকা ছাত্রীর পরিবার। বলতে পারেন এটা একটা ঐতিহাসিক রায়। জলপাইগুড়িতে একসঙ্গে 3 জন আসামিকে ফাঁসির সাজা দিয়ে ঘোষণা করেছেন আজকে, এবং মহামান্য আদালত তার রায়ে এটা হচ্ছে একটা বর্বরতম ঘটনা বলেছেন, যে এটা নির্মম এবং নিষ্ঠুর একটি ঘটনা। একটি নাবালিকা মেয়েকে অপহরণ করে তাকে বারংবার ধর্ষণ করা এবং তাকে গলায় কাপড় পেঁচিয়ে তাকে হত্যা করে তার দেহটিকে লোপাট করে দেওয়ার জন্য পায়খানা সেপটিক ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। এবং এই কেসে 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছেন, এবং সাক্ষ্যের পরে আজকে 3 জনকেই ফাঁসির সাজা ঘোষণা করেছে। এদের মধ্যে এরা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় প্রথমে, তারপর 3 জন আসামি তাকে বারংবার বিভিন্ন জায়গায় ধর্ষণ করে এবং তারপর তাকে খুন করে। দেখুন, এটা চক্রান্ত তো অবশ্যই। একটা নাবালিকা মেয়ে এবং এরা যারা আসামি তারা প্রত্যেকেই ফ্যামিলি ম্যান, তাদের প্রত্যেকেই বাড়িতে স্ত্রী, বাবা মা এবং বাচ্চারা রয়েছেন। তারপর একটা নাবালিকা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এটা তো পরিকল্পিত ঘটনা, হয়তো একে পাচার করে দেওয়ার চেষ্টা থাকতে পারে। আমি আজকে খুশি হলাম। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার পিপি সাহেবকে অশেষ ধন্যবাদ, এবং আমার মাননীয় সিআই সাহেব উজ্জ্বল ভূমিকা অনেক পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে সেই চার্জশিট পাঠিয়ে 99 দিনের মধ্যে সেই কোর্টে পাঠিয়েছে। ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানানো যাচ্ছে। আজকে যে রায় দিল বিচারক 3 জনেরই ফাঁসি, তা আপনারা কি মনে করছেন? এটা না, উপযুক্ত দারুণ রায় দিয়েছে, তাতে আমি খুশি। আমার পাড়া প্রতিবেশী থেকে আমার ভাই বোন এবং আমাদের আত্মীয় স্বজন সবাই, গ্রামবাসী থেকে সবাই। কিভাবে আপনার মেয়েকে এরা অপহরণ করেছিল? তারপর বলছে আমি বাবার একাই ছেলে, আমি তোমাকে বিয়ে করবো, আমি সিভিল ভলেন্টিয়ারে কাজ করি। তখন ওনাকে নিয়ে যাওয়ার পর বারবার তাকে মান সম্মানের ধর্ষণ করে, মদ পান করে, এবং তার সঙ্গে গিয়ে ওনাকে মানে একটা ইঞ্জেকশনে দিয়েছিল। উনি কোনো রকম চিৎকারও করতে পারেনি, কোনো কথাও বলতে পারেনি। তাছাড়া আমার মেয়ে মানে পড়াশোনা করতো, সব দিক দিয়ে মানে ভালো ছিল আর কি। তারপরে কোথা থেকে উদ্ধার হলো? মেরে কি করছে? জায়গাটায় আমি প্রধানপড়া সেপটিক ট্যাঙ্কি থেকে উদ্ধার হয়েছি। আজকের এই রায় কি বলবেন? এইটাই তো, যেটা মানে বলার মতো কিছু নেই। যা পেয়েছি দারুণ খুশি হলেন, মেয়ের আত্মা শান্তি পাবে। আত্মা শান্তি। রাতের অন্ধকারে একসঙ্গে বিজেপি নেত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেসের নেতার গাড়িতে বিজেপি নেত্রী, গাড়িতে আবার মদের গ্লাস। ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বাইরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা তৃণমূল কংগ্রেসের নেতা পঞ্চানন রায় দাঁড়িয়ে আছেন। অপরদিকে সেই গাড়ির পিছনের সিটে বসে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। এমনকি গাড়ির ভিতরে রয়েছে মদের গ্লাস। ভিডিওটিতে শোনা যাচ্ছে কয়েকজন লোক জিজ্ঞাসা করছেন, এত রাতে জঙ্গলের এই রাস্তায় আপনারা কি করছেন? এটা কি বসার জায়গা? এ সময় সরে যান তৃণমূল কংগ্রেসের নেতা, আর গাড়ির দরজা খুলে একই প্রশ্ন করতেই বিজেপি নেত্রী কি বললেন শুনুন। আপনার বাড়ি কোথায়? ক্রান্তিতে বাড়ি আমার। ক্রান্তিতে? এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা। এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন।
ফোন করুন না, পঞ্চায়েত সভাপতি এখানে আছে, কি অসুবিধা আছে? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে। এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ না কোথায় তারা খাইতে পারে। ফোন করুন না, ফোন করুন। পাশাপাশি ভিডিওতে আরও দেখা যায় মদ্যপানের যে গ্লাসটি সরিয়ে রাখছেন জেলা বিজেপি মহিলা সভানেত্রী। ভিডিওতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যদিও এ বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়কে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক ফোনে বলেন এটি একটি চক্রান্ত। তবে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এত রাত্রে রাজ্যের যুযুধান বিরোধী দুই দলের রাজনৈতিক নেতা নেত্রী এক গাড়িতে বসে কি করছিলেন? যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। এ বিষয়ে এসএফআই এর জেলা সভাপতি সাব্বির হোসেন কি বললেন শুনে নিন। আপনারা সমাজ মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে যে ভিডিওটা দেখেছেন, যে আমাদের ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপির তথাকথিত প্রবাদপতি নেত্রী দীপা বণিক একটা পরিস্থিতিতে জনগণের হাতে ধরা পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছি, বারবার করে বলে আসছি যে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির একটা আঁতাত রয়েছে, যেই আঁতাতের মাধ্যমে এরা সাধারণ মানুষের আওয়াজ তাকে তুলতে দিচ্ছে না। এটা আমরা যখন দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার যখন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিককে, বিভিন্ন নেতামন্ত্রীকে তলব করছে, তখন মমতা একবারে দিল্লি গিয়ে সব সেটিং করে আসছে এবং তার পরিবর্তে মমতা ব্যানার্জিকে তারা রাজ্যে রেখে দিচ্ছে এবং কেন্দ্রে এরা এখানে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে কয়েকটা এমপি। এই গোপন আতারটা শুধু রাজ্য লেভেলে নয়, কেন্দ্র লেভেলে নয়, এটা যে ব্লক লেভেলেও নেমে এসেছে তারই দৃষ্টান্তমূলক এইটা একটা ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা দিনের আলোর মতন স্পষ্ট। আমার খুব মায়া লাগে আমাদের ক্রান্তি এলাকা থেকে চালু করে সমস্ত এলাকায় যারা প্রতিনিয়ত তৃণমূলের অত্যাচারকে সহ্য করতে না পেরে বিজেপিকে ভোট দিচ্ছেন, সে সমস্ত কর্মী সমর্থকের কে দেখলেই আমার খুব মায়া লাগে। আপনারা কার পিছনে হাঁটছেন? এই দীপা বণিকদের পিছনে। এই দীপা বণিকরা কি করছে তা তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। দিনের বেলা আপনাদের সাহায্য, দিনের বেলা আপনাদের পরিশ্রম নিয়ে এই দীপা বণিকরা বিভিন্ন জায়গায় লড়াই আন্দোলন করে বেড়াচ্ছে, আর রাত্রেবেলায় তৃণমূলের নেতার সাথে সেটিং করে মদ্যপান করছে। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আপনারা যদি চান তাহলে লাল ঝান্ডায় ফিরে আসুন। অপরদিকে বিজেপি নেতা অলোক চক্রবর্তী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এটা আমি এটুকু বলবো যে দল তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ দল আমাদের সবার আগে ব্যক্তি নয়, আগে দল। তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। এটা কখনোই কাম্য নয়, কারণ তিনি একটা সর্বভারতীয় দলের জেলার সভানেত্রী। এবার সেই ক্ষেত্রে তার এটা কখনোই করা উচিত হয়নি। আর যদি এটা হয়ে থাকে তাহলে দল কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, কারণ আগামী দিনে যেন এইটা এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে যেন কেউ যেন এরকম পথ অবলম্বন না করে। জলপাইগুড়ি জেলা বিজেপিতে এমন কিছু লোক আছে যারা দিনের পর দিনে বিজেপিটাকে কুলসিত করছে। আমরা যারা পুরানো কর্মীরা, দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে বুথ স্তরের কর্মীরা নিজের জীবনকে বাজি রেখে আজকে লড়াই করছি, আর এইখানে উপরতলার যারা নেতৃত্ব রয়েছেন জেলা জুড়ে, যেটা দেখতে পাচ্ছি যে ভিডিও ভাইরাল হচ্ছে, কেউ কখনো লাঠি মারছে, আমিও তার যে শিকার। আমি তো আর বাইরে নই, আমিও শিকার। আর যার জন্যে পরিণতি হিসাবে দেখেছেন ধূপগুড়ি বাই ইলেকশন হারতে হয়েছে আমাদের। তো এই নির্বাচন আসলে পরেই এই একটা একটা টিম ওয়ার্ক, এই টিমটা টোটালটাই কাজ করে হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আর বিজেপি যখনই একটা ভালো পজিশনে আছে তখন তারা এই রাস্তাটাকে অবলম্বন করে পার্টিকে হারানোর চেষ্টা করে। তো পরিকল্পিতভাবেও হতে পারে। আমি ওই জন্যই বলছি যে তদন্ত করে যদি দোষী হয় তাহলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। ফের দেখা মিলল বাঘের, কিন্তু ধরা না পড়ায় আতঙ্ক তীব্র হয়েছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সকালে গরু চড়াতে গিয়ে চিতাবাঘের দেখা পান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে আসেন বনকর্মীরা। চারপাশের ঝোপঝাড় থাকায় বাঘের হদিশ করতে পারেননি তারা। তবে এদিন খাঁচা পাতার দাবিতে সরব হন বাসিন্দারা। বন দপ্তরের বক্তব্য, একাধিক বাঘ রয়েছে বলে অনুমান।
খাঁচায় বাচ্চা বাঘ ধরা পড়লে বড় বাঘ ক্ষিপ্র হয়ে উঠতে পারে বলেও আশঙ্কায় আপাতত খাঁচা পাতার সিদ্ধান্ত স্থগিত রেখে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমি গরু বাঁধতে গেছি নদীর ওদিকে, তো গরু বাঁধতে আসতেছি, কোন জায়গাটা দেখতেছি এই জায়গাটায় একটা শব্দ করতেছে। তারপর দেখলাম যে বাঘটা ওই দিক থেকে বের হয়ে ওই ফাঁকা জায়গাটা গিয়ে একটা ময়ূর ছিল তার পাশে, ময়ূরটাকে ধরার মতো হয়তো কেবাচেরি নিয়েছিল। তারপর ময়ূরটা তো উড়াই চলে গেল। তারপর আমি দাঁড়ায় বললাম, দাঁড়ায় দেখতেছি তো ওইখানে আছে। তারপর ওই দিক দিয়ে আমার ডান দিক দিয়ে ভিতরে ঢুকে গেল, জঙ্গলের ভিতরে ঢুকে। কটা নাগাদ? ওইটা ধরো কয়টা, ধরো এই 10টা, 10:30টার দিকে, 10:30টার দিকে, এই কিছুক্ষণ আগে, 10:30টার দিকে। কতটা আতঙ্কে আপনারা? আতঙ্কিত থাকবোই, একটা বাঘ কোনোদিন এদিকে আসে নাই, এখন হঠাৎ করে বাড়ির সামনে কত বাঘ আছে মনে করছেন? এখানে বাঘ অনেক আছে, শুনতেছি তো লোকের মুখে যে অনেক বাঘ আছে, বাচ্চা দিছে। হ্যাঁ, তো বাচ্চা দিলে তো অনেক হবে, সংখ্যায় বাইর হবেই। এবার চারিদিকে শুনতেছি এদিকে বাঘ, ওইদিকে বাঘ, ওইদিকে বাঘ, তাহলে তো অনেকগুলোই না বাঘ। চা বাগানের লোকজনকে কি বললেন? চা বাগানের লোকজনকে বললাম যে একটু সাবধানে সতর্ক থাকবা, একটু সবাই মিলে একাত্র হয়ে এক জায়গায় যেন পাতিটা তুলানো হয়। হ্যাঁ, কেউ দূরে দূরে থাকবে না, সবাই এক জায়গায় পাতিটা তুলবা। আমরা তো সেই কালিয়াগঞ্জ গুয়াবাড়ি, তাই তো? কালিয়াগঞ্জ গুয়াবাড়িতে এসেছি আমরা। এটা প্রত্যেক দিনই হচ্ছে, মোটামুটি কালকেও আসা হয়েছিল। কালকে আমরা গেছিলাম হচ্ছিল লেবু বাগান, নেওয়াপাড়া। কি জানতে পারলেন? কি জানতে? স্থানীয় লোক আমাদের ফোন করলো যে বাঘ দেখা পেয়েছে, দেখেছে উনি, দেখা পেয়েছে না, উনি দেখেছে। এখন এখানে এমন পরিস্থিতি করে রাখছে, পাবলিকের এরিয়া, পাবলিকের জঙ্গল, এটা জমির মধ্যে একবারে ফরেস্টের মতো বানিয়ে দিয়েছে, একদম ফরেস্টের মতো বানিয়ে দিয়েছে। যার জন্য বাঘ ওরা কেন, আমরা কেন, কেউ খুঁজে পাবে না এখানে। আর বাঘ খুব মানে সুচতুর প্রাণী, যেভাবে যায় কেউ খুঁজে পাবে না। কিছুক্ষণ আগেই দেখেছে উনি, দেখেছে, আমরা অস্বীকার করছি, উনি দেখেছে। না দেখে মিথ্যা কথা বলে তো আপনাদের ডাকবে না। আমাদের দেখেছে যখন আমরাও এসেছি। হ্যাঁ, এখন হচ্ছে বাঘ এক জায়গায় থাকে না, ও সঙ্গে সঙ্গে কোনো জায়গায় শেল্টার নিয়ে নিয়েছে, বুঝছেন। বিশেষ করে থাকে চা বাগানের ড্রেনে। কটা অনুমান, কটা দেখে কত মনে হচ্ছে বাঘ আছে? আমরা এই জায়গায় যে 7-8 দিন ধরে আসতেছি আমরা কিন্তু ওই পায়ের ছাপ যেটা দেখছি একরকমই পায়ের ছাপ। আমরা তো চোখে দেখিনি এখন অব্দি বাঘকে, আমরা কিন্তু পায়ের ছাপই দেখতেছি। পায়ের ছাপটা একই রকম। ওনারা বলছে ছোট, বাচ্চা বলছে ছোট আছে, বড় আছে। বড়োর কথা, বড় পায়ের ছাপ তো আমরা পাইনি এখন অব্দি, ছোটরই পায়ের ছাপ পেয়েছি, ওই ছোট আছে বলছে। খাঁচা পাতার দাবি করছে গ্রামের লোক, কি করবেন আপনারা? না, খাঁচা যদি পাততে হয় অবশ্যই পাততে পারে, আগে জানাতে হবে ডিপার্টমেন্টকে। ডিপার্টমেন্ট প্রয়োজন হলে অবশ্যই খাঁচা দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু বাচ্চা বলছে না, এই জন্য বাচ্চার জন্য বলছি যে খাঁচা পাতলে যদি বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, তার মা কিন্তু খুব ফেরোসাস হয়ে যাবে। মা ফেরোসাস হয়ে গেলে তখন কিন্তু আতঙ্কটা আরও বেশি হবে। ওই জন্য আমরা মেনলি বলছি বাড়ির থেকে 2 চেন 3 চেন এরিয়াটা ঝুন্নি করে দিক। যার যার লোকাল বাগান আছে, সে গুয়াবাড়ি হোক, চা বাগান হোক, লেবু বাগান হোক, ঝুন্নি করে দিক। আর দ্বিতীয়ত বাড়ির গার্জিয়ানদের বলছি একটু সচেতনভাবে থাকবে। আচ্ছা, গার্জিয়ানরা সচেতন হলে সব দিক দিয়ে মানুষ সেফ থাকে। এই যে একটু আগে আমি বললামই তো, শুনলেন তো, যে মোবাইলে বিভিন্ন ঘটনা ঘটছে গার্জিয়ানের অবহেলার জন্য। এই বাইকে অ্যাক্সিডেন্ট করছে গার্জিয়ানের অবহেলা, গার্জিয়ান বাচ্চাকে ফ্রি ছেড়ে দিচ্ছে। এখানেও যদি ফ্রি ছেড়ে না দিয়ে আপনার সানসেট বাচ্চাও কেন নিজেরাও অকারণে জঙ্গলের দিকে আসবে না, মানে যেখানে জঙ্গল বানিয়ে রেখেছে ওদিকে আসবে না। দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামলেন প্রভাবশালী এসটি/এসসি ওবিসি নেতা কৃষ্ণ দাস। দলের একাধিক নেতার নাম না করে তুলোধনা করে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন কৃষ্ণ দাস। আগামী 12 তারিখ 21শে জুলাই উপলক্ষে জলপাইগুড়িতে মহা মিছিল করবে তৃণমূল কংগ্রেসের এসসি/এসটি ওবিসি সেল। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে জলপাইগুড়ির রাজবাড়ি থেকে মিছিল হবে আর্ট গ্যালারির সভাতে। জেলা তৃণমূল কংগ্রেসের সভার কয়েক গুণ লোক থাকবে বলে দাবি করেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি/এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস। তিনি বলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য লোকের দরকার হয়, তখন কৃষ্ণ দাসকে ডাকা হয়। আগামী 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে যে কর্মসূচি, 12 তারিখ আমরা একটা মিছিল করছি। যে মিছিলটা আমাদের জলপাইগুড়ি এসসি ওবিসি সেলের পক্ষ থেকে হচ্ছে, সেটা আমাদের জলপাইগুড়ি রাজবাড়ি থেকে আমরা ষড়যন্ত্র দেব রায়কত যে কলাকেন্দ্র আছে এই অবধি আমরা করব। তারপরে এই কলাকেন্দ্রের মধ্যে আমরা একটা সভা করব। এটার পিছনে একটা যে কারণ আছে, যে আমাদের জলপাইগুড়ি জেলা হচ্ছে
এসসি এবং এসটি অধ্যুষিত এলাকা। এখানে 6টার মধ্যে 7টাই রিজার্ভেশন, 4টা এসসি, 2টা এসটি, 1টা জেনারেল। তো কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 19-এর পর থেকে আমাদের ফলটা খুব খারাপ হচ্ছে। এটাকে আমরা বিশেষ করে আমি যেহেতু এসসি আছি, এই লোকগুলোকে যাতে আমরা সংগঠিত করতে পারি, আমরা যাতে বুঝাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উদ্দেশ্য, তার জন্য আমার বিশেষ করে এই সভাটায় বা বিশেষ করে জোর দেওয়া, মিছিলটা জোর দেওয়া, এটা আমার প্রথম বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে বর্তমান সামাজিক যে অবস্থা, চারিদিকে আমরা বেরোলে যেমন জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ির গ্রামগঞ্জ সব জায়গাতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে কম বয়স থেকে আরম্ভ করে তোমার সিনিয়র থেকে আরম্ভ করে মদ, জুয়া এবং হচ্ছে বিভিন্ন নেশা এবং বিভিন্ন শুকনা নেশা, যেটা হচ্ছে বিএস, ড্রাগস, বিভিন্ন নেশা অবাধ যেভাবে চলছে, বিশেষ করে জলপাইগুড়ি শহরে আমি যেটা ইদানিং লক্ষ্য করতে পারছি, যেটা আগে ছিল না। আমাদের শহর শিক্ষার শহর ছিল, সংস্কৃতির শহর ছিল, ঐক্যের শহর ছিল। এখন এটা যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা যদি কদমতলা দেখি, আমরা যদি এপাশে স্টাবিশ মোড় দেখি, চারপাশে যদি আমরা ঘুরে দেখি, দেখব আমরা বিভিন্ন জায়গায় ইয়ং ছেলে, ইয়ং মেয়েরা ওপেন বিয়ার এভাবে খাচ্ছে। তাতে আমাদের কিন্তু সামাজিকভাবে ক্ষতি হচ্ছে। এর জন্য যদি আমি আজকে দেখি, সবথেকে বড় দেয় আমাদের রাজনীতিক নেতা। এটা আমি কেন বলছি, আমি একজন রাজনীতি নেতা, এটা আমি এই কারণেই বলছি যে রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে সমাজের উন্নয়ন, সমাজের পরিকাঠামো এবং সমাজের ঠিক কিভাবে চলবে তার কিন্তু ঠিক এই রাজনীতির মধ্য দিয়ে হয়। কারণ উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে রাজনীতি। উন্নয়ন উঠবে তাদেরকে যে কোনো দলে হোক, আমাদের তৃণমূল, যে রাজনীতির নেতা মানেই চোর, রাজনীতি নেতা মানেই চিটা, রাজনীতি নেতা মানেই মাতাল, রাজনীতি নেতা মানেই চরিত্রহীন, রাজনীতি নেতা মানেই খারাপ। কিন্তু রাজনীতির নেতা ছাড়া পরিবর্তন করা সম্ভব নয়। তাই রাজনীতির নেতার ভাবমূর্তি স্বচ্ছ থাকা উচিত। প্রত্যেকটা রাজনীতির দলকে আমি মনে করব যারাই বাড়ানো উচিত, বার করে দেওয়া উচিত। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি, আমি নাম বলবো না, যে আমরা সামনাসামনি তৃণমূল বিজেপি লড়াই হচ্ছে, গালিগালাজ হচ্ছে, কিন্তু আমরা আবার ব্যবসাটা এক জায়গায় করতেছি। এরকম কিছু তৃণমূলের বড় বড় নেতা আছে, বিজেপিরও বড় বড় নেতা আছে, একসঙ্গে সুন্দর করে ব্যবসা করতেছে, একসঙ্গে ব্যবসা চালাচ্ছে। কিছু কিছু নেতা আমাদের এরকম আছে, আমরা যেহেতু প্রশাসনে আছি, আমরা যেহেতু দায়িত্বে আছি, আমাদের মধ্যে কিছু নেতা হাই লেভেলে বসে আছে। তারা হয়তো দেখা গেল বারের ব্যবসা করছেন, তারা হয়তো মদের দোকানের ব্যবসা করছেন, তারা তো জুয়ার কারবারি করছেন। আমি বলবো এইসব নেতাদেরকে অন্তত বড় পোস্টে রাখা চলবে না। কারণ হচ্ছে আমাদের দেখে শিখবে পরের প্রজন্ম, আমাদেরকে রাজনীতি নেতার দেখে আগামী জেনারেশন রাজনীতির মধ্যে আসবে। শিক্ষিত মধ্যে না আসে, আমার মেয়েকে আমি রাজনীতি দিচ্ছি। এখন আমার আশঙ্কা হচ্ছে যে একটা দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়ে আসা মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এখন MA কমপ্লিট করতেছে, তাকে আমি রাজনীতির মধ্যে দিলাম সামাজিক উন্নয়নের জন্য। কিন্তু এই যে বর্তমান চরিত্র দেখতেছি, তাতে আমার হতাশ হচ্ছি আমি। যার জন্য আমি SC OBC সেলের পক্ষ থেকে বলছি যে এটা যদি সরকার, এটা যদি দল যদি ঠিকভাবে স্টেপ না নেয়, আমরা পথে নামব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফুলবাড়ির তিস্তা ক্যানেল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার ফুলবাড়ি থেকে গাজলডোবা যাওয়ার পথে ছোবা ভিটা এলাকায় তিস্তা ক্যানেল থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর এদিন সকালে তিস্তা ক্যানেলে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
মৃতদেহটি গাজলদোবার দিক থেকে ভেসে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। যদিও ওই ব্যক্তির নাম এবং পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটা তো ওই 5-6 জহ মোটি ভাইসি আছে একটা, ওদের পাহাড় থেকে আছে নেপালি একটা, নেপালি হাফ প্যান্ট দিয়ে হাফ প্যান্ট, ওই হাফ প্যান্টটা হচ্ছে কালো। বয়স এমনি 50 পার হবে মনে হয়। এটা কেন ঘাটে আসছিল, সাঁতার কাটে যায়, আমি বয়টাকে টাইম নিয়ে আসলাম। কিন্তু ওরা বলছি নেপালি বাঙালি। এটা মনে হচ্ছে পাহাড় থেকে আসছে, হ্যাঁ গাজল আসছে। হ্যাঁ এটা কি, এটা আছে ফুলবাড়ি চ্যানেল, সাঁতার তুলাম বইটাকে, এখন উত্তরবঙ্গ মিলে করে নিয়ে যাবো। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। স্কুল চলাকালীন অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সহপাঠী ছাত্রের বিরুদ্ধে। জলপাইগুড়ি শহর লাগোয়া এক নামী ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদ জানিয়ে সদর মহকুমা শাসক দফতরে বিক্ষোভ দেখায় AIDSO, AIDOIO এছাড়া AIMSS। এদিন আন্দোলনকারীরা ব্যানার পোস্টার হাতে সদর মহকুমা শাসক দফতরের সামনে হাজির হয়। সেখানে বিক্ষোভ দেখান তারা, যদিও পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। 23 জুন ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে এক সহপাঠী ছাত্রের বিরুদ্ধে। ঘটনার পর ছাত্রীর পরিবার স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে গেলে ছাত্রীর পরিবারকে উল্টে অপমান করার পাশাপাশি বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় স্কুলের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকরা। এমনটাই গুরুতর অভিযোগ স্কুলের বিরুদ্ধে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও থানায় অভিযোগ জানানোর পর প্রশাসন নড়ে চড়ে বসে। ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত ছাত্রকে জেভুনাইল কোর্টে তোলা হয়েছে। শুক্রবার পর্যন্ত ছাত্রকে হোমে রাখা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই পরিস্থিতির মধ্যে সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন আন্দোলনকারীদের পক্ষে ঝর্ণা রায়। তিনি বলেন, সদর মহকুমা শাসক ও চাইল্ড প্রোটেকশন দফতরে আমরা স্মারকলিপি তুলে দেব। জলপাইগুড়ি যে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে একজন অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ যেভাবে করা হলো এবং স্কুল কর্তৃপক্ষ সেখানে দোষীদের শাস্তি কোনোরকম ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যেভাবে তাদের আড়াল করার চেষ্টা করলো এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু যে যৌন নিগ্রহ করলো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টে ছাত্রীকে নানা রকমভাবে শাসাতে থাকে, তার গার্জিয়ানকে নানা রকম হেনস্থা করতে থাকে এবং সমস্ত ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমরা দাবি করছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র যেভাবে ছাত্রী থেকে ডাক্তার থেকে কলেজ পড়ুয়ারা যেভাবে নিগৃহীত হচ্ছে, আমরা জলপাইগুড়ি শহরের মতো একটা শান্তপ্রিয় শহরে এটা আশা করিনি। এবং বেসরকারি স্কুলগুলা এটা যেমন সামনে এসেছে জন্য গার্জিয়ানরা সামনে এনেছে জন্য ঘটনাটা এসেছে, কিন্তু বেসরকারি স্কুলে এরকম অসামাজিক কাজ, এর থেকেও আরও জঘন্যতম কাজ কিন্তু ঘটে চলেছে সমস্ত জলপাইগুড়ি যে ইংলিশ মাধ্যম স্কুলগুলো। আমরা এর প্রতিবাদ করছি এবং স্কুলে যাতে একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, ছাত্রীরা যাতে নিরাপদে ফিরতে পারে এবং যেভাবে স্কুল কর্তৃপক্ষ গার্জিয়ানদের শাসাচ্ছে, কিন্তু অনেক গার্জিয়ানই মুখ খুলতে ভয় পাচ্ছে যে তাদের নাম্বার কমে যাবে, স্কুল থেকে তাদেরকে টিসি দিয়ে দিবে, পড়াশোনার ভয়ে কিন্তু এরকম মুখ খুলছে না। আমরা চাচ্ছি স্কুলগুলোতে সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক এবং স্কুল কর্তৃপক্ষ আরও সতর্ক হোক, এজন্য আমরা এসডিওর কাছে আজকে একটা স্মারক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হলো। সমবেত জপ, ধ্যান, বৈদিক মন্ত্রপাঠ, গুরুবন্দনা, স্তোত্র, কথামৃত পাঠ, গুরুতত্ত্ব, গুরুগীতা, গুরু পূর্ণিমার মাহাত্ম্য এছাড়াও রামকৃষ্ণ শরণম, পুষ্পাঞ্জলি ছাড়া অন্যান্য অনুষ্ঠানও হয়। সমবেত জপ ধ্যান করান রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ। গুরু পূর্ণিমার মাহাত্ম্য সহ অন্যান্য বিষয় নিয়েও বিস্তারিত পাঠ হয় অন্যান্য মহারাজ সন্ন্যাসী বৃন্দদের মাধ্যমে। বৃহস্পতিবার সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় আশ্রমে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বলেন, প্রতিবারের মতো এবারেও গুরু পূর্ণিমার অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এই দিনটি আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত উন্নত। আজকে গুরু পূর্ণিমা সারা ভারতের বাইরেও এটা পালন করে, হিন্দুরাও পালন করে, বৌদ্ধরাও পালন করে, জৈনরাও পালন করে। আজকে হিন্দুরা এটা व्यास পূর্ণিমাও বলা হয়। ভগবান ব্যাস বেদকে 4 ভাগে ভাগ করেছেন, তো ওনাকে মূল গুরু হিসাবেও ট্রিট করা হয়। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে এটা পালন করা হয়, বেলুমঠেও পালন করা হয়। আমরা পূজা, তারপরে পাঠ, ভজন, স্তোত্রাদি, আলোচনা, তারপরে প্রসাদ, এগুলির মাধ্যমে এটা পালন করা হয়। তো আজকে আমরা এখানে জলপাইগুড়িতে প্রত্যেক বর্ষের মতন আমরা এবছরও পালন করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025-26 অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার এই খেলায় অংশগ্রহণ করে নেতাজি মডার্ন ক্লাব এবং জেওয়াইএমএ। খেলার ফলাফল অনুসারে এদিনের ম্যাচ ড্র হয়। নেতাজি মডার্ন ক্লাবে 1টি গোল করে এবং দলের তরফ থেকে গোল করেন নিশান্ত লোহার। জেওয়াইএমএ টিমের তরফ থেকে 1টি গোল করে আকাশ ওরাও। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জেওয়াইএমএর আকাশ ওরাও। এদিনের ম্যাচ ড্র হওয়ার ফলে সুপার ডিভিশন ফুটবল লিগ 2025-26 চ্যাম্পিয়ন হয় নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার, রানার্স আপ জেওয়াইএমএ ক্লাব। তো বলছি আজকে খেলার ফলাফল কি হলো এবং এই সুপার ডিভিশনের রেজাল্ট মোটামুটি হয়ে গেল। সুপার ডিভিশনে যেহেতু গোল দু টিমের পয়েন্ট হচ্ছে সমান হয়ে গেছে, কিন্তু আমরা প্রথমে দেখি যে গোল কারা বেশি করেছে সেই অ্যাডভান্টেজটা পেয়ে যায় সেই টিম। তাতে নেতাজি মডার্ন ক্লাব গোল পার্থক্যে চ্যাম্পিয়ন হয়ে গেল। আচ্ছা, আর রানার্স হয়েছে জয়াম। কি ডিক্লেয়ার করবো আমরা, আরও তো লিগের খেলা বাকি আছে আমাদের, চ্যাম্পিয়ন রানার্স হয়ে গেছে। আমাদের 13 তারিখে সব শেষ খেলা, তারপরে আনুষ্ঠানিকভাবে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো, তার জানিয়ে দেবো সবাই। তো বলছি পরপর কয়বার চ্যাম্পিয়ন হলেন, কেমন লাগছে, সাফল্যকে কি বলবেন? ভালো লাগছে এবং সকলে আমাদের পাড়ার এবং ক্লাবের সকলে মিলে আমরা একসাথে আনন্দ করছি। এটা খুব একটা সুন্দর আমাদের অনুভূতি, ঠিক আছে। আর আমরা লাস্ট 3 ইয়ার আমরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি এবং লাস্ট ইয়ার আমরা ক্রিকেটেও রানার্স হয়েছি, ঠিক আছে। এবং আমাদের যে ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছে এবং যারা দায়িত্বে আছেন, তারা প্রত্যেকেই খেলাধুলার সাথে বিগত দিনে যুক্ত ছিল এবং তারা প্রত্যেকেই খেলাধুলা ভালোবাসে এবং পূর্ণ সহযোগিতা করে আমাদের খেলাধুলার ক্ষেত্রে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুন করে দেহলোপাটের চেষ্টা, অভিযুক্ত 3 জনেরই ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। রাতের অন্ধকারে একসাথে বিজেপি তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে বিজেপি নেত্রী, শুরু রাজনৈতিক চাপানোতর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।